আইসাস কবে? আইসি বৃহস্পতিবার রাত্রে 10টায়। কি মনে করে আইলি? কয় বছর পর আইলি? আসলাম 8-9 বছর পরে। কি মনে করে আইলি? আসলাম মার কবরটা জিয়ারত করার জন্য আর আব্বার দেখার জন্য। তোর আব্বার কি হয়েছে? আব্বার চোখে সমস্যা, আর এই জন্য আইছিলাম। এমনি শারীরিকভাবে অসুস্থ, এই জন্য আইছি। তো এতদিন আইলি না, হুট করে 8-9 বছর পর আইলি। আসলাম, মন মানলো না, চলে আসলাম। এতদিন মন মানছে? এখানে তো পরিস্থিতির কারণে তো আসতে পারি না। থাকস কই? আছি এখন বর্তমানে গাজীপুরে, গাজীপুরে কি করস? মার্কেটিং সেক্টরে আছে। বিয়া করছিস কোন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ কোন জায়গায়? হরিরামপুর, বলরা। হরিরামপুর বলোরা। বাচ্চা কাচ্চা হয়েছে না? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয়েছে? আর না এখনো হয়নি। আর হয় নাই। তো আইলি তোর আব্বারে দেখবার লিগে গেছিলি এবারে? হ্যাঁ, গেছিলাম। আইছিলি বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ, আজকে হলো শনিবার। কালকে গেছিলাম। কালকে গেছিলি? বৃহস্পতিবার রাত্রে আইলি, কইলি কি জানি হয়তো ক। বৃহস্পতিবার রাত্রে এসে রাত্রে আসছি, তো ওখানে যাওয়া হয় নাই। পরে শুক্রবার দিন গেলাম, আব্বার জন্য কিছু ফল টল নিয়ে আসলাম সাটিয়া থেকে। আনার পরে গেলাম, আমার সাথে একটা ভাই ছিল, আমার মামাতো ভাই আকাশ। হ্যাঁ। তার মোটর সাইকেলে গেছি, তার সাথে তারই নিয়ে ভিতরে গেছি। যাওয়ার পরে আমার আব্বার ডাক দিলাম, যে রেসপন্স করলো, হ্যাঁ ভালো আছে, কিন্তু তোমার আছে? আমি বললাম ভালো আছে। তাকে আমি ফল খাওয়াইতে গেছি, সে বলে একটু পরে দাও। পরবর্তীতে আমার সৎ মারে ডাকলো, ডাকার পরে তার কাছে পানি চাইলো, পানি খাইলো। আমি ফল খাওয়াইতে গেছি, আমার ফল খাওয়াইতে দিল না। কে কে খাওয়াইতে দিল না? আমার সৎ মাই হ্যাঁ। দিল না। এদিকে আবার দেখাচ্ছে নামাজের টাইম হয়ে যাচ্ছে শুক্রবার। পরবর্তীতে আমি আব্বার কাছে বললাম যে আব্বা আমি চলে যাই, নামাজটা পড়ে আসি। সে বললো আচ্ছা ঠিক আছে তুমি যাও। আমি তৎক্ষণাৎ আমার বাড়িতে বেরোলাম, বেরোনোর পরে মোটর সাইকেলে উঠে আকাশ সাথে ছিল? হ্যাঁ, আকাশের সাথেই যাচ্ছিলাম। তো পিছনে পিছনে আমার সৎমা ফল নিয়ে হাতে করে নিয়ে যাও নিয়ে যাও, আমি আর জানি না এটা। তো পিছন পিছনে আমার সেই মামার বাড়িতে গেছে। যাওয়ার পরে আমি ঘরের ভিতরে ঢুকছি, সে ভাই থেকে ফলটা ফেঁকে দিয়ে চলে আসছে। সে না অকাত্য ভাষায় গালিগালাজ করছে আমার নামে। সে অনেক কিছুই বলছে। বলার পরে পুনরায় আমার ওয়াইফ কথাগুলো শোনার পরে তার একটু মনের ভিতরে খুব জমছে বা রাগ হয়েছে। সে পুনরায় আমরা নামাজের পর আবার যাই তার বাড়িতে। যাওয়ার পরে আব্বাকে ডাক দিই, হ্যাঁ আমার সাথে কথাবার্তা বলে। আব্বা স্বাভাবিক ছিল? আব্বা স্বাভাবিক ছিল ওই সময়। তো তখন তার একটু হাতে কাঁপুনি উঠলো, তো আমরা দুইজনেই তার হাতে মালিশ করা শুরু করলাম। ফলের একটা অংশ দিলাম, তার খাওয়াইলাম, সে খাইল। তখন আমার সৎ মামা বাহিরে ছিল, এই জন্য সে খাইছে। খাওয়ার পরে তার শ্বাসকষ্টটা বেড়ে গেল। শ্বাসকষ্টটা বাড়ার পরে তৎক্ষণাৎ সে আমার সৎ মারে ডাকলো। আসার পরে সে আমার সাথে বলতেছে, কোনো কিছু না বলেই ডাইরেক্ট আমাকে হিট করলো যে তুই কি বলছিস, যে তোর এই জন্য তোর আব্বা এরকম করতেছে কেন? আমার আব্বা আমার সাথে তাকে প্রত্যুত্তরে দিল যে না, ও আমার কিছুই বলে নাই। তো তর্ক বিতর্ক সে করতেই আছে। আব্বা আমাকে বললো তুমি চুপ করো, আমি চুপ করলাম। আমি বললাম তাকে চুপ করতে বলেন, সে আর চুপ করে না। সে এক পর্যায়ে কী করলো, সে পাশে আমার বাড়ির সামনে চার দোকান আছে, সেখানে বেশ কিছু লোক ছিল। ওই লোকগুলাকে কান্নাকাটি করে ডাইকে নিয়ে আসছে যে সুহেল আসছে, সুহেল এসে ওরা আমার জামাই মেরিয়া ফেলাইতেছে। এখন তারা তো দৌড় করে চলে আসছে। তখন আমার আব্বা তাদেরকে বললো যে না, ও কিছু বলে নাই, ও আমার পাশেই আছে। তো এক পর্যায়ে সে মহিলা থামতে আছে না,
সে গালিগালাজ করতেই আছে। আমার বউকে বলতেছে বেরিয়ে যাও। আমার বউ বলছে কেন, আমরা দেখা করতে আইছি, কেন যাবো? সে এক পর্যায়ে বলতেছে যে তোমার চুলের মুঠি ধরে বের করে ফেলবে, তোমার এখানে কোনো অধিকার নাই, তোমাকে দুজনের করে কোনো অধিকার নাই। তো এক পর্যায়ে তারা বাক বিতরণ করতেছিল, তখন লোকজনে বললো যে সে তো ঠিকই বলছে যে অধিকার নাই, এখন থেকে তোরা কোনো অধিকার নিয়ে আইছস। সে আমার বাবা, আমি তো অধিকার, তার আমার দেখার অধিকার তো আছে, দেখার অধিকার আছে, তাকে তো ফল তার খাওয়ার সাথে অধিকার আছে। সাক্ষাৎ করার অধিকার আছে। এখন অধিকারের বলতে কি বুঝাইছে? এখন তো সে তার সম্পত্তি সব সে লিখে নিছে, সে এখন সম্পত্তি তো লেখাই নিছে, তাহলে আর অধিকার থাকে কই? সম্পত্তি তো সব লেখাই নিছে। লিখে নিছে, আমি তো এটা জানি না, হ্যাঁ হ্যাঁ। এটা তো পরবর্তীতে আমি শুনতে পারছি। তো এক পর্যায়ে আমার আব্বু বললো যে তুমি বাইরে যাও, আমি আমার ওয়াইফকে রেখে আমি বাইরে চলে আসি। এরপরে তো আর কোনো কিছু তার ওখানে যাওয়া হয় নাই এই পর্যন্তই। তো তার কাছে আমি একটা আর্জি করেছিলাম যে আমি এখন কোথায় যাবো বাবা, আপনি তো কবরস্থানে এবং মার লাশ সামনে রাইখা ওয়াদাভক্ত যে আমাকে কিছু দিবেন। তো এখন কি, সে আর কিছু ওটার উত্তর কোনো কিছু দেয় নাই বা কিছু বলেও নাই। আমি এই পর্যায়ে আমি এখান থেকে চলে আসছি। এখন তাহলে আসস কই? এখন আছি আমি নানিদের বাড়িতে। তাহলে নানির বাড়িতে আসস এখন? নানির বাড়িতেই আছি, খাওয়া দাওয়া এখানে হচ্ছে, খাওয়া দাওয়া ওখানে হইতেছে। দাদা তার আদর যত্ন করতেছে। হ্যাঁ করতেছে। তো কার কার করে, কোন মামার করে? আমার মাদার মামার ঘরে, আমার ফারুকের ঘরে। আরো কবে জানি মুরগি নিল, তবে জানে না, সেটা শুক্রবারে সম্ভবত। হ্যাঁ হতে পারে, ওরকম কিছু হতে পারে। তো এক পর্যায়ে তার মামাদের সাথে কথাবার্তা বলি জমির বিষয়ে। হুম হুম তারা বলে যে আচ্ছা আমাদের অংশ তোমাদের দেওয়া হবে, সমস্যা নাই, হুম কারণ তোমার আব্বার কাছে তুমি কিছু নাও। হুম। এটা তো আগে ওই বিষয়টা আসছিল যে এই তোর উক্তিতে- মামুরা দিতে ইচ্ছুক, সব মামুই, এই কিন্তু তোর উক্তিতে- বাপে যদি 2% দেয় তারা 2% দিব, এরকম একটা কথা হয়েছিল। সেটার আমার- বাস্তবায়ন হয় নাই। হ্যাঁ ওটা বাস্তবায়ন হয় নাই। আর আমার বাবা কিন্তু ওয়াদাভুক্ত যে সেটা- আমাকে সে অর্ধেক জমি, এই যার জমি আছে তার অর্ধেক আমাকে দিবে, আর এই ঘরে যে সন্তান আদি হবে তাদেরকে অর্ধেক থাকবে। এখন সে এখন যে আমাকে দেয় নাই। এখন যে তোর সৎ মা, তার সে কি কিছুই দিবে না এরকম কিছু বলছে? সে আমাদের কোনো কথা বলতে দেয় না, তাদের আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না বলতে, তার জায়গায় তো সে সঠিক, সে ওই বাড়িতে লেখা নিছে, হ্যাঁ। ওই বাড়ির মালিক সে, হ্যাঁ আর তোর আব্বা লেখা আমি- দিছে, আর ওনার ছেলে আছে, মেয়ে আছে, তারা বড় হয়ে গেছে, তো তার জায়গা থেকে সে সঠিক। কিন্তু তুই এখানে তাদের কাছে বড় হইছস, সব কিছু সে ওয়াদাবদ্ধ। তোর মা মারা যাওয়ার সময় ওয়াদা করা ছিল, এটা সবাই অবগত আছে, যে তো সে থাকার জন্য উদ্যাপন মাথা গুজার ঠাই করার জন্য হইলেও একটা কিছু অংশ দিবে, তো সেটার দিয়ে হয়ে ওঠে নাই। এখন উনিও অসুস্থ, সেই ক্ষেত্রে এখন মামুরা যদি দায়িত্ব পালন করে, ভূমিকা পালন করে, তাইলে এটা সম্ভব। হ্যাঁ, এখন কি তোর চাওয়া পাওয়া কি? পরে আমি মামাদের কথার মতোই আমি আসি, যে এই কথাটা উদ্যাপন করে জানাজার সময় এবং কি লাশ নেওয়ার সময় আমার তা ওই রাজ্জাক বিডিআর, তার কাছে আমি আসি, তার সাথে কথা বলা হয়। সে এক পর্যায়ে আমাদের সমাজের মাতবর আমিন ভাই তাকে ফোন দেয়, তাকে বলে এই বিস্তারিত বিষয়টা বলে যে এটা তো ঠিক হইতেছে না, তো এ তো বলাই আছে, সে তো ওয়াদাভুক্ত, সে তো বলেই দিছে, তো সে এরকম করতেছে কেন। তাকে বলার পরে সে বললো যে আচ্ছা আমি ওই বাড়িতে আসতেছি, আমি ওখানে কথা বলবো। তো আমি ওখানে আমাকে পাঠিয়ে দিল, তৎক্ষণাৎ আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে সে আসলো, আসার পরে আমার মামাদের আর আমার খালাদের একটা জমি নিয়ে সমস্যা ছিল, ওটা সমাধান করলো। সমাধান করার পরে আমাকে বলতেছে যে তোমার তো এখন কি করা যাবে, এখন তোমার আব্বার সাথে তুমি যখন তোমাকে প্রথম ব্যর্থী বের করে দেয় তখন তুমি আমার কাছে গেছিলা। কে এটা? আমিন ভাই। হ্যাঁ হ্যাঁ। তো আমার কাছে আসছিলা,
আমার চাচার কাছেও আসছিলাম, ইব্রাহিম মাস্টারের কাছে আসছিলাম। তো আমি তাকে ফোন দিছিলাম, সে বলছিল যে তোমার এত মায়া লাগে, তোমার সম্পত্তি তুমি লিখে দাও, আমি তাকে দেবো না। সেটা তো আগের কথা, হ্যাঁ, আগের বর্তমান কথা। কথা কি? বর্তমানে সেই ওই কথাটাই পুনরাবৃত্তি করলো, করার পরে সে বললো তার সাথে আমি তো দীর্ঘদিন কথাবার্তা বলি না। তো আমি তার মোবাইল নাম্বারটা নেওয়ার পরে বললো যে আমি তার সাথে কথা বলবো, কথা বলার পরে আমি তোমাকে জানাবো। এই পর্যন্তই কথা হয়েছে। তো আর কোনো কিছু হয় নাই। আমি এরপরে আর রাজা তো এর ভিতরে আরেকটা হলো কথা, রাজার বিক্রি আমাকে বলে দিছে ওখানে তোমার আব্বার কথা শুনে এখন হলো রুহুলের আর হলো আর একটা ছেলে আছে হাবু। তো এই দুজনের কথা বললো। তো আমি রুহুলকে বললাম যে রাজাক বিডিআর আপনাকে ফোন করতে বলছে। সে উত্তরে বললো যে কেন আমি তাদেরকে ফোন করবো। আমি বললাম যে আমার বিষয়ে কথা বলার জন্য ফোন আপনার, সে যদি আসতে হয় তা আসবে। সে আমাকে কোনো রেসপন্স দিল না। কে? রুহুলে হ্যাঁ। রুহুলের হচ্ছে মানে এখন আমার আব্বার হলো কলকাটি, সে যা বলে আমার আব্বা তাই করে। তো সে বলতেছে, এক পর্যায়ে বলতেছে সে তো সব কিছু লিখে দিছে, এখন তো কোনো কিছু নাই আর। আমি তৎক্ষণাৎ আমি জানতে পারলাম যে আমার আব্বা সবগুলো কিছু দেয় নাই, এখানেও কিছু আছে, আমি যতটুকু শুনতে পারছি। না এখানে থাক না থাক, মামাদের আবার ওয়ারিশ দেখা যাচ্ছে আছে। পূর্বনগরে আমাদের একটা জমি আছে 20 ডিসেম্বর জমি, ওই জমিটা আছে আব্বার নামে, আমি শুনতে পারছি। তো এই পর্যায়ে এখন আছে। এখন আমার মামারা আমার সকালবেলা আমার অবস্থান দেখে তারা মতবাদ নিছে যে না, তারা যে 5 ডিসেম্বর পাবে, 5 ডিসেম্বর জমি আমাকে দিবে, এটা সিদ্ধান্ত দিছে? সিদ্ধান্ত দিছে। কে সিদ্ধান্ত দিছে? এটা হলো আমার সব মামারা দিছে আর খালারা সবাই মিলে। জায়গা কোনটা? একত্র মিলে বাড়িতেই, কোন বাড়িতে? আমাদের বাড়িতে যে এখন যে মেগার বাড়ি আছে ওই বাড়িতেই? ওই বাড়িতে সামনে যে অংশটা মানে পুকুরের অংশ যা তারা পাবে হলো পুরাটাই, পুরা জায়গার উপরে সামনে অংশটুকু সে লম্বা করে পাবে, 5 হাত করে। সেটা তার মিউচুয়াল করে যদি তার সাথে কথা বলে সে এক পর্যায়ে নিতে পারে, নিয়ে আমাকে 5 ডিসেম্বর জমি তারা দিবে। কেরা তোর মামুরা? মামুরা খালারা? খালারেও তো দেখলাম। হ্যাঁ, খালারা সবাই আসে। খালারা কাকু বাড়ি আসছিল, ওই ফারুক বাড়িতে আসলো, ওখানে এসেছিল। তো আমাকে বললো, আমার মামারা ডেকে বললো যে জমিনের কাগজ লাগবে, কাগজটা উঠাইতে হইব, তো তুমি একটা ওনার সাথে কথা বলো। কার সাথে? তো আমি এখন আসছিলাম, সকালে আসছি। আমার ছোটোবেলার বন্ধু সে অ্যাডভোকেট এবং কি ভাইস চেয়ারম্যান, আমার খরগোশের ভাইস চেয়ারম্যান, উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল রানা মল্লিক, তার কাছে আসলাম। সে বললো যে আচ্ছা আমি এটা দেখতেছি, তো কবে রেজিস্ট্রেশন হয়েছে এই পুনরায় আবার সেটার উপর তল্লাশি করে এটা বের করতে হবে। সে আমাকে এই পর্যন্ত বললো যে তুমি এখন যাও, পরবর্তীতে আমি ফোনে আমার সাথে যোগাযোগ রাখো, আমি এটা বের করে করবো। এই পর্যন্তই কথাবার্তা হয়েছে, এই পর্যন্ত আমি এখন আছি। আমি এখন নিঃস্ব একটা মানুষ, আমার কোনো কিছুই নাই। আমি ছোটো থেকে বড়ো হয়েছি হরগজে, আমার শৈশব কৈশোর সবই এখানেই কাটছে। তো আমার যে কোনো কারণে বাড়ি থেকে আমাকে বের করে দেয়, এই কারণে আমি দূরে চলে যাই। অনেকদিন পর আমি আমার বাবার কাছে আসছি। এখন আমার তো সবারই একটা আশা থাকে, বিশেষ করে একটা পাখিরও নির্দিষ্ট একটা গন্তব্য থাকে যে সারাদিন যেখানে খাওয়া দাওয়া করো একটা থাকার মতো একটা জায়গা থাকে, সেই জায়গাটুকু আমার নাই। আমার এই জায়গাটুকু আমার একটু জায়গা করার মতো কেউ যদি আমার মামারা বা আমার আব্বা একটু সহানুভূতি দেখায়, আমার কাছে এটা অনেক অনেক কিছু পাওয়া। আমি তাদের কাছে সব চাই না, আমাকে শুধু একটু ঘর উঠানোর মতো একটু জায়গা দিই, আমি এটুকুই তাই তাদের কাছে চাই, আর কোনো কিছু চাই না। আমাকে যে অর্ধেক অংশ দিতে চাইছে আমি তাও চাই না, আমাকে 5 ডিসিমেল দিক বা 4 ডিসিমেল দিক, যাই দিক, আমার ছোট্ট করে একটা ঘর উঠানোর মতো একটু জায়গা দিলে আমি এখানে থাকতে চাই। কারণ আমি এখান থেকে বড় হয়েছি, সবার সাথে আমার এখানে একটা ভালো একটা মায়া জমিয়ে আছে। সে কারণে বারবার দূরে থাকলেও
বারবার এখানে আসতে মন চায়। যত দূরেই থাকি মনটা কাঁদে এখানকার জন্য। তো এই পর্যন্ত আমি আসি। আচ্ছা সবই মানলাম, কিন্তু এখন যে জমি যদি লেখা দেয়, জমি যদি বিক্রি করে আবার চলে যাস, না না, আমি ওটা বিক্রি করবো না, আমি এখানে বাড়ি করব, মাটি ভরাট করে আমি ঘর উঠাবো। তাহলে আর করার দরকার কি? জায়গা দিলে মাটি ফালায় ঘর ওঠা। হ্যাঁ, আমি ওটা সমাধান চাইতেছি, কারণ ওখানে তো আমাকে দাঁড়াতে দিচ্ছে না। লিখে ওইটাই তো এখন কথা বললে, লিখে দিক আর 1-2 বছর পর লিখে দিক, গট্টর করলে তখন তো আর যাওয়ার সুযোগ নাই। গট্টর করলে তো আর যাইবি না। না না, আমি ওখানে কিন্তু আমার মামারা বলতেছে যে তোমাদের আমি লিখে দিলাম, আমরা তুমি সাথে সাথে মাটি ফালাইয়া ঘর উঠে ফেলাও। আমি এতেও রাজি হয়েছি। আচ্ছা যদি তোর আব্বা নাই দেয়, মামরা তো দিব। হ্যাঁ, মামরা দিতে রাজি আছে, মামরা দিক। যে কোন জায়গায় করবো এটা তো তোমার মামরা মালিক। তো ওই জায়গায় মাটি ফেলায় ঘর কর। এখন ঘর করার মতো, মাটি ফেলানোর মতো টাকা কি আছে? হ্যাঁ, ওটা আমি ওটা ব্যবস্থা করতেছি। আর তারা যদি আমার দিয়ে দেয় তাহলে সাথে সাথে আমি কাজটা ধরবো। না, সম্পূর্ণ দিয়ে দিলে তখন যদি আবার বেচা ফেলাও, না। বেচা চলে যাও। না, আমি ওখানে মাটি ভরাট করবো, এবং কি মাটি ভরাট করে আমি ওখানে ঘর তাহলে এখন জায়গা দেখে দেখ, এই জায়গায় তুই মাটি ভরাট করে হ্যাঁ, ঘর আমাকে কর। ওটাই তারা আগে ওই জমির কাগজটা লাগবে, কত অংশ তারা আমার আব্বা বিক্রি ওই আমার সৎ মারে লিখে দিছে, পোলাপানরে লিখে দিছে, এটা তাদের জানা থাকতে হবে। যতই লেখা দেখ, অংশ যদি তো তোর মার অংশ তো এখানে আছে, হ্যাঁ, সেটা তো আর তোর আব্বা লেখা দিতে পারবো না। না না, সেটা তো মালিক তোর মাই রয়ে গেছে, হ্যাঁ, বা তোর আমার মামারা হয়েছে, মামারা হয়েছে, খালারা হয়েছে, সবাই হয়েছে, তোর আব্বাও হয়েছে। হ্যাঁ। সেই ওখানে ক্ষেত্রে- পাবে 10, মানে পুরা জমিন হলো 21। আমার আব্বা আমার মার কাছ থেকে যে কোনো উপায়ে 11 লিখে নিছে, 10 আছে। আমার আব্বা পাবে 5 আর তারা পাবে 5। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, শুভকামনা রইল হরগজে থাকার জন্য, হরগজে আসার আমি জন্য। হরগজে থাকতে চাই। আমার আমি হরগজে বড় হয়েছি, আমি হরগজে সবার সাথে মিলেমিশে থাকতে চাই।